এই যে লক্ষ্মীর ঘট পেতেছি, এই যে দেখুন এইমাত্র মা লক্ষ্মীর পুজো করে উঠলাম। ফাঁকা ঘর থাকলে না পুজোটা খুব সুন্দর করে মন প্রাণ দিয়ে করা যায়, জানেন। এই যে পূর্বাস লাইফস্টাইলের নতুন আর একটা ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো আজকে হচ্ছে গিয়ে বৃহস্পতিবার আর এখন বাজে হচ্ছে 11:15। তো এখান থেকেই কথা বলছি কারণ আমি রান্নাবাড়ি করছি। ছোটোবেলায় আমরা খেলতাম না রান্নাবাটি? আপনারা খেলতেন? আমি তো খুব খেলতাম। আমার অনেক পুতুল ছিল, জানেন তো, অনেক ছোট থেকে বড় অনেক রকমের পুতুল ছিল। সেই পুতুলগুলোকে চান করাতাম। একটা সুন্দর পুতুল ছিল, সেইটাকে চান করাবো বলে কি যে মায়ের কাছে মার খেয়েছিলাম যে পুতুলটা চান করাবি, নষ্ট হয়ে যাবে না। তো এরকম অনেক সেই মা মেরেছিল বলে বাবা গিয়ে আরও 2টো পুতুল কিনে এনে দিয়েছিল আমাকে। তো আমার অনেক পুতুল ছিল। আর খেলনা বাটির অনেক ছিল, জানেন, হাঁড়ি কড়াই। ওই তখন ওই কালীঘাটে, এখন পাওয়া যায় কি না জানি না, তখন আমাদের ছোটোবেলায় না কালীঘাটে ওগুলো কিনতে পাওয়া যেত। রাস্তার উপর ফুটপাতে বসতো। আমার ছোট্ট একটা কাঠের আলমারি ছিল, একটা ছোট্ট ড্রেসিং টেবিল ছিল, বাবা সব কিনে দিয়েছিল। দিয়ে আর এই যে কী বলে শার্টের যে বাক্সগুলো আসে, ওই বাক্সগুলোর মধ্যে পুতুলের বিছানা করে তাকে শোয়াতাম। খুব খেলতাম খেলনাবাটি। আমাদের ফ্ল্যাটের যত আমরা মেয়ে বাচ্চা ছিলাম আর কি, সব এক বয়সী, সবাই মিলে ওই রান্নাবাটি খেলতাম। আর এই মাকে দেখতাম, আমার যে ওই কী বলে ওটাকে, শিলনোড়াতে মশলা বাটে। তো সেই আমরা কি করতাম বলুন তো, একটা থান ইট জোগাড় করতাম আর ভাঙার টুকরো ইট জোগাড় করতাম, করে তার উপরে জল দিয়ে দিয়ে মশলা ঘষে 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 মশলা বানাতাম। হ্যাঁ, একটা মাটির উনুন ছিল, এইটুকু মাটির উনুন একটা বাবা কিনে দিয়েছিল। অনেক কিছু ছিল আমার, হাতা খুন্তি কড়াই ছোট্ট ছোট্ট এইটুকুটুকু। তা সেই দিনগুলো আজকে মনে পড়ে কথা বলতে গিয়ে। তা সেই মশলা বাটতে গিয়ে না আমার হাতের এই যে এই আঙুলটা জানেন তো, এইখানটা ফুলে একদম ঢোল হয়ে গেছিলো। ওই ইটের উপর ঘষে 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 এই আঙুলটা একদম শেষ হয়ে গেছিলো। অনেক দিন পর্যন্ত এরকম উঁচু হয়েছিল এই জায়গাটাতে। তা এখন যখন এই রান্নাবাড়ি করি সেই দিনগুলো তখন মনে পড়ে যে কেমন খেলতাম। আমার অনেক ছিল খেলনাবাটি। একটা মাদুর ছিল, সেই মাদুরের উপরে বসে বসে খেলা করতাম পড়াশোনার শেষে। সে জীবন বলেন। এখনকার ছেলেমেয়েরা তো ওসব খেলে না, এখনকার ছেলেমেয়েদের হাতে ওসব দেখি না। এখন তো কত ডাক্তারি সব জিনিসপত্র, খেলনা অমুক তমুক এইসব বেরিয়েছে। আমাদের ছেলেদেরই খেলনা সব অন্যরকম ছিল। তাদের যে সমস্ত খেলনা, সেসব দামি দামি খেলনা, সেসব তো আমরা খেলতাম না। আমাদের ওই সমস্ত ছিল টিনের খেলনা, প্লাস্টিকের খেলনা, খেলনাবাটি। আর মেয়ে বাচ্চা বলে ওগুলো খুব খেলতাম আমরা, খুব। পড়াশোনা শেষ করে যেদিন ছুটি থাকতো 10টার থেকে একদম 12টা অবধি। আর মা কাকিমা জেঠিমা কেউ কিছু বলতো না, আমরা দমে খেলতাম। তো যাই হোক, কালকে তো অত বৃষ্টিতে ভিজে করে এলাম। তারপরে তো এখানে এসে আমি অবশ্য দেখেছি যে গাছের পাতা ভেজেনি, মাটি শুকনো। তো আমি ভাবলাম বুঝি জল শুকিয়ে গেছে। তারপরে তো আজকে সকালবেলায় শুনছি যে না, এদিকে বৃষ্টি হয়নি। এদিকে বলে কোথায় বৃষ্টি, মেঘ ডেকেছে বা বিদ্যুৎ চমকেছে। আবার ডাক্তার সাহেব, ওটা তো অবশ্য ওই জায়গাটাতেই, একই জায়গাতেই, ডাক্তার সাহেব বলছিল কালকে দেখলে আমরা তখন ছাতে কি প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। আমি হ্যাঁ, মানে ওই সাইডটাই হয়েছে, আমাদের এদিকে বৃষ্টি হয়নি। তো যখন ছোট ছিলাম না, খুব মজা লাগতো জানেন তো। মা রান্নাঘরে হয়তো রান্না করতে করতে মা বলতো দেখ 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 আমাদের এদিকটায় বৃষ্টি হচ্ছে, আর ওই দেখ জানলা দিয়ে দেখ মাঠের ওদিকে কেমন খটখটে রোদ, দেখ বৃষ্টি নেই। তো ওইটা খুব মজা লাগতো দেখতে। হ্যাঁ, আমি ছুটে ছুটে বেরিয়ে এদিক ওদিক করে করে দেখতাম, জানেন, যে এদিকে বৃষ্টি হচ্ছে অথচ মাঠে এদিকে বৃষ্টি নেই। খুব হাসতাম, হ্যাঁ কি এরকম কি করে হয় মা, এরকম কেন হয় মা? তখন মা বোঝাতো যে কেন এরকম হয়। তো সে আজকে সকালবেলায় ওই কথাটা, এদের কথা শুনে সে কথাটা মনে পড়লো যে হ্যাঁ, তাই তো ছোটোবেলায় এরকম দেখতাম। বলে এদিকে এক ফোঁটা বৃষ্টি হয়নি, ওইদিকে কালকে ওদিকে মুষলধারে বৃষ্টি, মুষলধারে। বাপরে বৃষ্টি, পুরো ভিজে গেছিলাম আমি, যিশু পুরো ভিজে গেছিলাম। তো যাই হোক, চলুন রান্না বান্না করছি টুকটাক করে। আজকে বেশি কিচ্ছু করবো না, একদম ডিমের ঝোল ভাত আর একটু ডাল, না করলে আমার ছেলে খেতে পারবে না। ব্যাস ওই ডাল আর একটা কিছু ভাজা টাজা করে ছেড়ে দেবো। আজকে আমারও মাছ করব না, ডিমের ঝোলই করে দেবো সবার জন্যে। আর ভাল লাগে না গরমে, জানেন তো। যাই হোক, চলুন তাহলে আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন।
সকালবেলা ওই ঘুম থেকে উঠে তখন মাসি বাসন মাজছে, হ্যাঁ ছন্দাদি বাসন মাজছে, আর আমি একটু জানেন এই নেল পলিশটা পরতে গেছিলাম বসে। ওই পায়ের নখের পাশে ব্যথা হয়, তো তো নেল পলিশ দিয়ে ভর্তি করে রাখি আর কি, জল টল লেগে ব্যথা হয়, তো নেল পলিশ দিয়ে ভর্তি করে রাখি। এটা পরতে গেছিলাম জানেন, তারপরে কি একটা কাজে মানে উঠতে গেছি, ব্যাস হাত থেকে ছিটকে পুরো নেল পলিশটা এই যে এখানে মেঝের উপর পড়লো। পুরো পুরো নেল পলিশটা আমার শেষ। জানেন কত শখের জিনিস এগুলো আমার, বলুন তো। হ্যাঁ দেখুন পুরো নেল পলিশটা গেল, এখানে পড়ে গেছিলো, তাকে আমি ওই নেল রিমুভার দিয়ে ঘষে ঘষে তুললাম, তোলার পরেও সবুজ রঙটা রয়ে গেছিলো জানেন। তারপরে আবার আমার সুশীলা মাসি এসে কি বলে ফিনাইল দিয়ে ঘষে দিল, তারপরে সার্ফ এনে সেটা দিয়ে ঘষে দিল, দিতে একটু উঠেছে, কিন্তু কী হয়েছে বলুন তো, এই জায়গার মেঝেটা না কেমন খসখসে হয়ে গেছে। অত ওই নেল থিনার দিয়ে, নেল রিমুভার তো থিনার তাই না, সেই সব দিয়ে ঘষা হয়েছে, তো এই জায়গাটা মেঝেটা কেমন দেখছি না, পা দিলে কেমন ঘষা হয়ে গেছে। সে তো হলো, আমার এই নেল পলিশটাও গেল। দেখুন পুরো শিশিটাই উল্টে গেছে, চারিদিকে ছিটকে পড়ে গেল, মেজাজটাই খারাপ হয়ে গেল সকালবেলা। জানেন কি জানেন, আমার একটু নেল পলিশ আর লিপস্টিকের খুব শখ। আমি আমার নেল পলিশের কালেকশান আর লিপস্টিকের কালেকশান দেখাবো আপনাদের একদিন। আমি সাজতে খুব ভালোবাসি ভাই, আর কোনো একটা ভিডিওতে প্রথম দিকে আপনাদেরকে দেখিয়েছিলাম নেল পলিশের কালেকশান আমার। ওই প্রত্যেক বছর পুজোতে আমি কিছু নাই কিনি, একটু লিপস্টিক আর নেল পলিশ আমি কিনবই। ডাক্তার সাহেব সঙ্গে করে নিয়ে গিয়ে কিনে দেন, চলো তুমি কিনবে না, তোমার নেল পলিশ লিপস্টিক কেনা হয়ে গেছে। আমি না, চলো 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 বলে এসে আমি যেতে না চাইলেও আমাকে ঠেলে নিয়ে যাবে, গিয়ে কিনে দেয় প্রত্যেক বছরই। তো ওই করতে করতে নেল পলিশ তো আর অত নেল পলিশ থাকলে সে তো আর একদিনে শেষ হয়ে যায় না। তো আগে না শাড়ির সঙ্গে ম্যাচ করে করে কিনতাম নেল পলিশ লিপস্টিক সবই কিনে আনতাম। তো সেই জন্যে আমার নেল পলিশের কালেকশান দেখলে আপনাদের মাথা ঘুরে যাবে। পুরো দোকান একদম জমা হয়ে গেছে, একটা পুরো মানে সেই ছোট ছোট যে বাস্কেটগুলো, তার বাস্কেটই তো বলে ওই ঝুড়িগুলো, তার মধ্যে রেখে দিয়েছি। তো আজকে দেখুন কত বড় ক্ষতি হয়ে গেল। ডাক্তার সাহেবকে বলিনি, বললে প্রচুর বকা খাবো। লোটাসের নেল পলিশ বলুন কত দাম, কি করে যে পড়ে গেল হাত থেকে, না বললেই এক্ষুনি বকতো, কোন দিকে মন থাকে তোমার, কি চিন্তা করো এত, ঠিক দিত আমাকে। এইরকম একবার জানেন এরকম কি বলে ড্রেসিং টেবিলে, তো আমার জিনিস সাজানো থাকে, তখন লিপস্টিক ড্রেসিং টেবিলেই রেখে দিতাম, একটা ছোট ঝুড়ির মধ্যে রেখে ড্রেসিং টেবিলে রেখে দিতাম। দিয়ে তখন আমার এই ড্রেসিং টেবিল ছিল না, আগের যে ড্রেসিং টেবিলটা সেটা ছিল, তাতেই সাজিয়ে রাখতাম। তো এবার আমার আত্মীয় এসছে, তাদের একটা বাচ্চা এসছে সঙ্গে, এবার সে বাচ্চা এসে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে দেখছে, ঘুরছে, নাচছে। এবার আমি কি করে জানবো যে সে ওরম কাজ করবে। এবার কি করেছে, সে নেল কী বলে লিপস্টিকটাকে তুলে গোটা ঠোঁটে মেখে ঠেকে নিয়ে ছেড়ে দিয়েছে, দিয়ে রেখে দিয়েছে। এবার আমি তাদের সঙ্গে গল্পে ব্যস্ত, তারা আমার ঘর ঠর দেখছে ঘুরে, আমি আর অত লক্ষ্য নজর করিনি। এবার চলে গেছে, চলে যাওয়ার পরও আমি নিজের কাজে ব্যস্ত হয়ে গেছি, আমি হাতও দিইনি, খেয়ালও করিনি। হঠাৎ ডাক্তার সাহেব ঘরে এসছে, এসে হঠাৎ বলছে কি হলো, মেঝের উপরে এগুলো কি, এরকম লাল লাল গোলাপি এগুলো কি গো। তখন আমি বলি কি জানি কি হবে, আমি যাইও নি ওখানে। তখন ও এরকম কাপড় নিয়ে মুছতে গেছে, গিয়ে বলছে এই তো লিপস্টিক, এখানে লিপস্টিক কোথা থেকে এলো। আমি বলি লিপস্টিক তো আমি লাগাইনি, কিসের লিপস্টিক। এবার ও উঠে গিয়ে ড্রেসিং টেবিলে হাত দিয়ে দেখে, সে আমার 400 টাকার লিপস্টিক শেষ, পুরো একদম মানে তার মাথা টাতা ভেঙে তাকে ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়ে চলে গেছে। আর তো গালাগালি বকা আমাকে, ডাক্তার সাহেব তো বকলেনি, আমার শাশুড়ি শুদ্ধ শুনতে পেয়ে কি বকা আমাকে, বলে ক্যাবলা কোথাকারে, তুমি বাচ্চা ঘরে ঢুকেছে, তুমি ঘরে ঢুকিয়ে রাখতে পারো নি। আমার শাশুড়ি বলছে, বলে তুমি জানো না বাচ্চা ড্রেসিং টেবিলে হাত দিতে পারে, তোমার এত শখ করে কেনা। সবাই জানে আমি একটু লিপস্টিক নেল পলিশ এগুলো ভালোবাসি, আমার শাশুড়িও জানে। বলছে হাদা মেয়ে কোথাকার, ড্রেসিং টেবিলের বাচ্চা যখন ঘরে ঢুকেছে তুমি তো জিনিসগুলো সব লকারের ভিতরে ঢুকিয়ে রাখবে, আর অত কি খেয়াল থাকে ভাই বলুন। আমার ছেলে তো কোনো দিন
এরকম অনিষ্ট করেনি। আমার যিশু কোনোদিন আমার সাজের জিনিস টিনিস কোনো কিছুতে হাত দিত না, বরং ও কী করতো জানেন, ওর বাবা যদি ড্রেসিং টেবিলে গিয়ে একটু পাউডার মাখতে যেত, ও ছুটতে কোথায় থাকবে চলে যাবে গিয়ে ওর বাপির আগে দাঁড়িয়ে যাবে, কোমরে হাত দিয়ে দিয়ে বলবে, আয় আমার মায়ের জিনিস হাত দেবে না। আর ওর বাবা হাসতো, বলে দে না আমাকে একটু দে না তোর মায়ের জিনিস, আমি একটু লাগাই, বলে তখন বললে আচ্ছা নাও, বলে ওই পাউডারের কৌটোটা ওর বাপির হাতে দিত, দিয়ে দাঁড়িয়ে থাকতো। ওর বাপি একটু মেখে টেকে পাউডার টাউডার মেখে টেকে নিয়ে ওর হাতে দিত, এনে তোর মায়ের জিনিস, বলে ও আবার গুছিয়ে আবার রেখে দিত, দিয়ে ঠায় দাঁড়িয়ে তো ওর বাবা যতক্ষণ চুল আঁচড়াবে সাজবে ওখানে ও ঠায় দাঁড়িয়ে থাকতো, আমার মায়ের জিনিস হাত দেবে না। যিশু এরকম ছিল, যিশু তো কোনোদিন অনিষ্ট করেনি। আর আমার তো তাহলে ওরকম অভ্যাস নেই ভাই, আমি যা কিছু আমার সাজের জিনিস, আমার শখের জিনিস আমি ড্রেসিং টেবিলে সাজিয়ে রাখতাম। সে পুরো 400 টাকার লিপস্টিক পুরো শেষ একদম, মানে সেটাকে ধরে আমার ফেলেই দিতে হলো, কোনো কাজ হলো না। সে প্রচুর বকা খেয়েছিলাম, শাশুড়িও বকেছিল, আর ডাক্তার সাহেব তো বকবেই জানা কথাই। তো সেই থেকে আমি একটা ওই বক্স কিনে তার মধ্যে আমার লিপস্টিক নেল পলিশ সব রেখে দিই জানেন। আজকে গেল শখের রঙটা, ওগুলো সব শাড়ির সাথে ম্যাচ করে করে একসময় কিনেছিলাম, তাই এই ঘুরিয়ে ফিরেই কাজ করেই লাগাই। আর আমি সাজতে খুব ভালোবাসি, না সাজলে আমার হাজব্যান্ড তো বলেই, কী হয়েছে তোমার এরকমভাবে ঘুরে বেড়াচ্ছ, সাজগোজ নেই কিছু নেই, কী হয়েছে শরীর খারাপ এরকম জিজ্ঞেস করে। আর আমার ছেলে এখন বড় হয়েছে তো, সেও জানে যে মা একটু সাজগোজ ভালোবাসে। আমার ছেলেও আমার মুখে দেখে তাকে বলবো, মা তুমি এরকমভাবে ঘুরছো কেন, কী হয়েছে, সেও বলবে। তো যাই হোক সেসব কথায় কথা এলো তাই বললাম। তো আজকে কত বড় ক্ষতি হয়ে গেল দেখুন। কি কি রান্না করলাম দেখাই একটু আপনাদের। এই যে কলমি শাক ভাজা, আর এখানে হচ্ছে মুসুর ডাল, এখানে হচ্ছে এই যে ডিমের ঝোল, এটা হচ্ছে আমার জন্যে, আমি অমলেট দিয়ে খেতে ভালোবাসি করে নিয়েছি, আর এটা হচ্ছে ওদের জন্যে ডিমের ঝোল, আর এটাই হচ্ছে পাঁপড় ভাজা। আর এখানে একটুখানি আমের চাটনি করেছি, এই যে ওই যেমন পেরেছি নিজের জন্য একটু করে নিয়েছি, উপরে সুগার ফ্রি ছড়িয়ে দিয়েছি, বুঝলেন। তো এই আজকে রান্না করেছি। চলুন এবার যিশু খেতে চাইছে, দেখি এখন খাবে কিনা, তাহলে খেতে দিয়ে দেবো। গুড ইভিনিং। তো আমি এখন খাবো হচ্ছে এই যে চিড়ে ভাজা, নারকোল আর পেঁয়াজ দিয়ে মেখে, আর এই যে চা করে নিয়েছি। আর যিশু আসার পর ওকে ওই আমাদের পাড়ার দোকান থেকে এই যে বিভিন্ন রকমের বিস্কুট আর কি, এই বিস্কুটগুলো না এখানে খুব পাওয়া যায়, খেতে খুব ভালো লাগে জানেন। এই যে বিভিন্ন রকমের, এগুলো সব 10 টাকা করে 5 টাকা করে, এইগুলো আমার গোপালের জন্যও আমি কিনে নিয়ে আসি, আর যিশুকেও আজকে এনে দিলাম, আরও ছিল খেয়ে নিয়েছে আর কি। তো এইগুলো এনে দিয়েছি, আর এই যে কেক দুটো এনে দিয়েছিলাম, এই যে সব এনে দিয়েছিলাম, আরও এনেছিলাম কুরকুরে এনে দিয়েছিলাম, আর 1 কাপ দুধ দিয়েছিলাম। সারাদিন শুধু চা খেয়ে যাচ্ছে, দুধটা আর পেটে পড়ে না, আরও তো লিকার চা খায় এখন, ওই জন্য আমি বলি তুই একটু দুধ আর বিস্কুট খা। তো ওই কেক বিস্কুট তারপরে কুরকুরে এসব দিয়ে 1 কাপ দুধও খেয়ে নিয়েছে, নিয়ে বিশ্রাম নিচ্ছে, এই ফিরলো একটু আগে। আর ঘরে চানাচুর, ঝুরি ভাজা, ছোলা ভাজা সব শেষ হয়ে গেছে জানেন। আজকে বেরোতে পারিনি, বেরোবো ঠিক করেছিলাম, কিন্তু দুজনের কেউই বাড়ি ছিল না, এবার কখন আসবে না আসবে কি হবে, তারপরে নিজেরও আর বেরোতে ভালো লাগেনি আজকে, রোজ রোজ কি আর ভালো লাগে বলুন, সেই জন্যে যাইনি। তো দেখি কালকে যাব, গিয়ে সব নিয়ে আসবো। তো এই যে সেই জন্যই আমি এখন একটুখানি যে নারকোল পেঁয়াজ দিয়ে তেল নুন দিয়ে চিড়ে ভাজা মাখিয়ে নিয়েছি, আর এই যে চা একটু করে নিয়েছি। তো চলুন সন্ধ্যার জলখাবারটা খেয়ে নিই, তারপরে আবার আপনাদের সাথে কথা বলবো। দেখুন আমি এখন ইস্ত্রি নিয়ে বসেছি, এই এত ইস্ত্রি জমা হয়েছে দেখছেন, ওই কয়েকটা করেছি, করে এই যে একটু রেস্ট নিচ্ছি, এত গরম লাগছে না, আর এত ইস্ত্রি একসাথে করা সম্ভব নয়, যতটা পারবো করব, তারপর রেখে দেবো। আমার বাপের বাড়ির পাড়াতে, মানে পাড়ার বাইরে আর কি, ওখানেই কাছাকাছি জায়গা, এটা ওটাকে কী বলে, ধোবিখানা আছে, এখন সবাই বলে লন্ড্রি দোকান। তো সেখানে মানে জামা কাপড় কেচে একদম ইস্ত্রি করে রেডি করে দিয়ে দেয়।
আগে আগে যখন লোকটা প্রথম শুরু করলো তখন বাড়ি বাড়ি এসে জামা কাপড় চেয়ে নিয়ে যেত, গিয়ে কেচে ইস্ত্রি করে একবারে আমার বাড়িতে পৌঁছে দিয়ে যেত। এখন সে নাম করে গেছে, তো ওই আমাদের পাড়া এবং আশপাশের যত মানে অঞ্চলের লোকজন রয়েছে সব ওইখানে এসে জামা কাপড় দিয়ে যায়। তো আমার বাপের বাড়িতে তো দেখলাম ইস্ত্রি করা বন্ধই হয়ে গেছে, সব দেখি জামা কাপড় ব্যাগে পুরে ওর কাছে দিয়ে আসে, কেচে ইস্ত্রি করে রেডি করে একদম দিয়ে দেয়। তো আমি তাই চিন্তা করছি যে আমাদের এখানে যদি একটা এরকম দোকান পাওয়া যেত না, যে ইস্ত্রিগুলো করে দিত, আমি তাহলে দিয়ে আসতাম। জানেন, এত ইস্ত্রি না, হাজারটা কাজ, হ্যাঁ, তার মধ্যে আবার এই সময় বের করে ধরুন একটু বিশ্রাম নিতে ইচ্ছে করছে, উপায় নেই, ইস্ত্রিগুলো করতে হবে, নইলে পাহাড় প্রমাণ জমা হয়ে আছে। তো আর ইস্ত্রি করা জামা কাপড় ফেলে রাখলে তো চলে না, কারণ ওগুলো তো দরকার। হ্যাঁ, ফেলে রেখে দেবো তাহলে তো হবে না। তো আবার ইস্ত্রি করার ওরকম দোকান পেয়েও লাভ নেই, কেন কি সে ডাক্তার সাহেবের জন্য জামা কাপড় ইস্ত্রি আমাকে নিজের হাতে করে দিতেই হবে। সে ওসব পছন্দই করে না, ওসব দোকানে জামা কাপড় কাচা ইস্ত্রি করা সে পরবেই না। সে মানে ওয়াশিং মেশিনেও জামা কাপড় কাচে না বাড়িতে, আর কারো কেচে দেওয়াও তার পছন্দ হয় না। আমিও যদি কেচে দিই তাহলেও তার হবে না, সে আবার কাচবে। সে নিজের হাতে বালতিতে জামা কাপড় ডুবাবে, নিজের হাতে কাচবে, নিজের হাতে ছাতে মেলে দিয়ে আসবে, শুকনো করবে, নিজের হাতে নিয়ে আসবে, আমাকে আলমারিতে গুছিয়ে তুলে দিতে হবে, দিয়ে ইস্ত্রি করে দিতে হবে। ওসব তার পছন্দ নয় ভাই, বহু রকম সমস্যা। সুতরাং মানে ওই আমার ছেলের আবার ওসব সমস্যা নেই, সে তার মা কেচে দাও কি ওয়াশিং মেশিনে কেচে দাও, ওসব যিশুকে আমি শেখাইও নি, আর যিশুর ওসব সমস্যাও নেই। তো ইস্ত্রির দোকান হলেও আমার সুবিধা নেই, কারণ আমাকে ইস্ত্রিগুলো করতেই হবে। তো দেখা যাক, যতটা পারি করি, কালকে আবার দেখা যাবে। একসাথে এত ইস্ত্রি সম্ভব না, আবার রান্না করতে হবে, তো সেও তো এক হ্যাপা রয়েছে না। এখন 10:40। তো এই যে আলু কুমড়োর তরকারি বানালাম, আর এখানে রুটি আছে। তো আমার খাওয়া হয়ে গেল, আমাকে ওষুধ খেয়ে নিয়ে খেতে হয়, তো সেই জন্য আমি খেয়ে নিলাম। যিশু এখন খাবে না, সে কি কাজ করছে বললো একটু পরে। আর ডাক্তার সাহেব তো এখনও ঘরেই আসেনি, জানি না আজকে আবার রাত করবে কি না, বলতে পারবো না। তো যাই হোক, আজকের মতন তাহলে এখানেই শেষ করলাম। কালকে আবার আমরা দেখা করব নতুন ব্লগে, নতুন বিষয় নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্য করে দেবেন।